গল্পের নাম ফেরিটেল, লেখা আরশানুর, ছদ্মনাম। পর্ব সংখ্যা 25। হুট করে আকাশটা মেঘলা হয়ে গেল, ঘন হয়ে ধেয়ে আসতে লাগলো মেঘপুঞ্জ। এমন ধুলো ওরা বাতাসের মাঝে। বৃষ্টি তেমন একটা হয় না, কিন্তু ইমানকে বোকা বানিয়ে দিয়ে ঝুমঝুম করে রেইনফল হলো। নিউ ইয়র্ক রেইনফলের চেয়ে স্নোফলের জন্য বেশি ফেমাস। তার মানে এই না যে নিউ ইয়র্কের বৃষ্টি সুন্দর না। অপূর্ব সুন্দরকে বৃষ্টি নামে এখানে। অস্বচ্ছ টলটল পরিষ্কার বৃষ্টি দেখা মাত্র ভিজতে মন চায়। ইমানের রুমের উইন্ডো খোলা আছে হাট করে। বৃষ্টির ফোঁটা এসে রুমের এক ভাগ ভিজিয়ে দিয়ে যাচ্ছে। সে বেডে বসে লাইট নিভিয়ে দিল। নিশ্চুপ লোকালয়ে বৃষ্টি পড়ার শব্দ অন্য এক ভুবনের স্বাদ দেয়। মনে হবে কোনো বন অরণ্যের মাঝে বসে আছে সে। লাইট নিভিয়ে দেওয়া সত্ত্বেও তার রুম কেউ প্রবেশ করে। এখানে লাইট বন্ধ করে রাখলে কেউ আর ডিস্টার্ব করে না। আজ ব্যতিক্রম হলো যেন। কেউ দরজার নব ঘুরিয়ে ভেতর ঢুকিয়ে তার পায়ের শব্দ ইমানের কানে এলো। অবশেষে ছায়ামূর্তি বলে ওঠে, মিস্টার খান, আপনি কি একটু বেশি সিক? ইমান সচকিত ওঠে এবং হালকা গলায় বলে, সামান্য সিক, রেস্ট নিলে সেরে যাবে। সে এগিয়ে এসে তার সামনে দাঁড়ালো। ইমান একবার চোখ তুলে তাকালো এবং সেকেন্ডের মধ্যে চোখ নামিয়ে নিল। জুই জানালার দিকে তাকিয়ে বলে, বৃষ্টিতে সব ভিজে যাচ্ছে তো। ভিজুক। জুইয়ের কি যেন হলো। ইমানের চোখের দিকে তাকিয়ে কিছু বোঝার চেষ্টা করলো। এরপর সে চেয়ার টেনে এনে ইমানের মুখোমুখি বসে মিষ্টি গলায় বলে, মন খারাপ কি জন্য? ইমানের জুইয়ের কথায় হকচকিয়ে যায়। এতক্ষণ পর সে নিজে উদাসীন থাকার কারণ ধরতে পারল। তার আসলে মন খারাপ, এই সামান্য বিষয়টি মাথায় আসেনি। সে জুইয়ের দিকে তাকিয়ে বলে, কিভাবে বুঝে গেলে? আমি নিজেই তো ধরতে পারছিলাম না। মন খারাপ হলেও বোঝা না। প্রথমবার মন খারাপ হলে সেজন্য বুঝিনি। এরপর যদি কখনো মন খারাপ হয় সঙ্গে সঙ্গে বুঝে ফেলবো। জুই ঠাট্টা করে বলে, এমন হলে তো ফার্স্ট টাইম প্রেমে পড়লে টের পাবে না। ইমান তার দিকে অবাক হয়ে তাকালো। জুই প্রশ্ন করে, তোমার কি মাথা ব্যথা? না, একবার বললাম তো। বাই দ্য ওয়ে, তুমি কিভাবে জানলে আমি মাইগ্রেন নিয়ে সাজতেছি? তোমার উপর এফবিআই গিরি করিস স্যার। মজা করো না, মুডে নেই। জুই তার চুলগুলো পলিটেল করার চেষ্টা করতে করতে বলে, তোমার ফোনের স্ক্রিনে দেখেছি সুইচ অফ না করে ফেলে রেখে গিয়েছিলে। ও, মাথা ব্যথা না হলেও তোমাকে সিক দেখাচ্ছে। তখন হুড়মুড় করে বাতাস বইতে লাগে, গায়ে কাটা দেওয়ার মতো শীতল বাতাস। এই বাতাসে মনে হয় সব উড়ে নিয়ে যাবে। জুইয়ের চুলও বেশ ভালোভাবে উড়াউড়ি শুরু করলো। ঘর ক্রমশ অন্ধকার হতে লাগলো। অবশ্য বাইরে থেকে আলো আসছে, কিন্তু পর্দার বেসামাল নড়চড় যখন তখন অন্ধকারে আগমন ঘটাচ্ছে। ইমান সেজন্য বাতি জ্বালিয়ে দিল। হলদে রঙের আলো নির্গত হয় এই বাতি দিয়ে। হালকা টিমটিমে চোখ না লাগার মতো এর ভোল্টেজ। এই বাতির নিচে কিছুক্ষণ শুয়ে থাকলে ঘুম পাবে ভীষণ। বাতি জ্বালানোর সাথে সাথে জুয়ের মুখশ্রীর দৃশ্য মনে হলো। মেয়েটার চেহারায় লাবণ্যতায় ঘেরা টানা টানা চোখ। যখন তাকায় মনে হবে সে মনের ভিতরটা পড়তে জানে। সে আপাতত ব্যস্ত তার চুল নিয়ে। ব্রাউন কালার করা চুলগুলোকে একসঙ্গে বিন্যস্ত করে ঝুঁটি করতে গেলে ইমান বলে ওঠে, চুল খোলাই রাখো। জুই ভ্রু কুঁচকে তাকালো তার পানে। ইমান জানালার ফাঁক গলে কিঞ্চিত আকাশ টুকরোর দিকে তাকিয়ে বলে, এমন হাওয়া বদলের দিনে চুলগুলোকে ছুটি দাও, উড়াউড়ি করুক। তুমি বাতাসের প্রকটে উড়ন্ত এলোমেলো চুলের ঝাপটা উপভোগ করো। ওকে। ইমান আনমনে বলে ওঠে, আমি আমার প্রেয়সীকে কোনোদিন এমন বৃষ্টির দিনে চুল বাঁধতে দেব না। বাতাসের চুলের দুষ্টুমির জন্য যতবারই সে বিরক্ত হবে ততবারই আমি তার কপালে চুমু দেব। লাইনটা বলে ইমান ভীষণ অপ্রস্তুত বনে যায়। জুয়ের সামনে এমন কথা বলা একদম ঠিক হলো না। সাধারণত কাজের কথা ছাড়া এমন বেখাপ্পা কথাবার্তা সে বলে না। কিন্তু জুয়ের বিপরীত, অনর্গল কথা বলে যাবে। তার সাথে কোনো সমস্যা ফেস করলেই তার কাছে আসবে। ইমান অবশ্য মন প্রাণ দিয়ে জুয়ের মঙ্গল কামনা করে। মেয়েটা খুব ভালো। জুই যেন তার কানকে বিশ্বাস করতে পারছে না। মানে মিস্টার খানের মুখ দিয়ে এমন কথাও বের হয়। এই প্রথম প্রেম ভালোবাসা নিয়ে সে তার সঙ্গে কথা বলছে। সেই সাথে জুই আর একটা বিষয় নিয়ে খুব উত্তেজিত। মিস্টার খান তো তাকে চুল বাঁধতে বারণ করলো। আবার বলেছে নিজের প্রেয়সীকে কোনোদিন এমন ওয়েদারে চুল বাঁধতে দেবে না। তবে কি তাকেই ইন্ডিকেট করলো? উফ, এই ইমান এত কমপ্লিকেটেড কেন? দুইজনের মধ্যেই নীরবতা। জুই সর্বপ্রথম মৌনতা ভেঙে বলল, তোমার আসলে মনের অসুখ হয়েছে। মনকে খুশি রাখতে হবে। চলো হাঁটতে বের হই।
তোমার এমন আবহাওয়ার হাঁটতে নিশ্চয়ই ভালো লাগবে, সতেজ লাগবে। ইমান বলে, আজ না, আরেকদিন যাব। আরেকদিন কি তোমার মন খারাপ থাকবে? কাম অন প্লিজ। অগত্যা সে উঠে দাঁড়িয়ে ট্রাউজার চেঞ্জ করে নিল এবং নিচে নেমে যায়। জুই তার আগেই নিচে নেমে গেছে। সে যখন করিডোর বেয়ে সদর দরজার সামনে আসলো, তখন জুই ছাতা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। তারা বেরিয়ে গেল। হাসনাহেনা একবার তাদের যাওয়ার পানে তাকিয়ে কাজে মনোযোগ দিলেন। রাস্তায় বেরিয়ে আসলে ইমানের সতেজ লাগা শুরু করলো। স্নিগ্ধ শীতল আরামদায়ক বাতাস এসে গায়ে ধাক্কা লাগলো। চারপাশ নিরিবিলি। কয়েকজন রেইনকোট পরে হেঁটে যাচ্ছে। দ্রুত গতিতে গাড়ি পার হচ্ছে। হিমানরা মেইন সিটিতেই থাকে, তবে তার বাসা মেইন রোড থেকে 10 মিনিটের হাঁট পথা। জুই একটা মাত্র ছাতা নিয়ে বের হয়েছে, আর বাইরে বেশ ভালোই ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে এখনো। সামান্য হাঁটলে গা ভিজে যাবে। জুই ছাতা মেলে ধরে ইমানের জন্য অপেক্ষা করলো। ইমান ইতস্ত করে হলেও জুই সঙ্গে নিল। দুজনে একটা ছাতার নিচে দাঁড়িয়ে হাঁটা ধরে সামনের দিকে। দুইজন নিঃশব্দে হাঁটছে। পরিষ্কার রাস্তায় কোথাও বৃষ্টির পানি জমেনি। অদৃশ্যমান ড্রোনের মাধ্যমে পানি নিষ্কাশন হচ্ছে। বিশাল উঁচু ভবনগুলোর মাঝের রাস্তায় দুই ধারে গাছ আর গাছ। গাছে বৃষ্টির পানি পড়ায় পাতাগুলো যেন আরো ঝকঝক তকতকে হয়ে উঠেছে। কোন দিকে এক বিন্দু ময়লা কিংবা নোংরা নেই। চোখে আরাম দেওয়ার মতো দৃশ্য। ইমান চলতে চলতে একবার জুঁইয়ের দিকে পরখ করলো। ওই এমন পরিবেশ দারুণ উপভোগ করছে। সত্যি বলতে, ঘন ধূসর মেঘের নিচে এমন মনোমুগ্ধকর বাতাস, সঙ্গে ল্যাম্পপোস্টের হলদে আলো, বর্ণনার বাইরের মুহূর্ত যেন। সে বলে ওঠে, জানো, বাংলাদেশে বাংলাদেশে যখন বৃষ্টি হয় তখন একদম মেঘ ভেঙে বৃষ্টি নামে। মুষলধারে বৃষ্টি হলে রাস্তায় পানি জমে যায়। একবার কি হলো জানো, বৃষ্টির মধ্যে গাড়ি বের করে বেকায়দায় পড়ে গেলাম। রাস্তায় এত পানি জমে গেছে যে ইঞ্জিনে পানি ঢুকে গেল, গাড়ি আর স্টার্ট হয় না। জুই অবাক হলো। রাস্তায় পানি জমার চিন্তা তার মাথায় কোনোদিন আসেনি। আর বৃষ্টির পানি ইঞ্জিনে ঢোকা, বাপরে কি ভয়াবহ ঘটনা। সে চোখ বড় করে বললে, ডেঞ্জারাস ব্যাপার তো, অনেক বড় বিপদ পড়ে গিয়েছে না? আরে ধুর, বাংলাদেশে এসব কোনো ব্যাপার না। এত বৃষ্টির মধ্যে বের হওয়ার দরকার কি ছিল? ইমান উত্তর দিল না। কি বলবে সে? কাজই ডাকতে গিয়েছিল। জুই অবশ্য আর ঘাটালো না। তারা মেইন রোডের দিকে এসে গেছে। মেইন রোড ধরে একাধারে বেশ কিছু শপ আছে। সবার আগে তার চোখে পড়লো আইসক্রিম পার্লার। আচানক তার আইসক্রিম খেতে ইচ্ছে করলো। ক্রেভিংস উঠল খুব। এমন ওয়েদারে আইসক্রিম খাওয়া ডিমান্ডেবল। সে তার ইচ্ছে প্রকাশ করে বলে, চলো আইসক্রিম খাই। ইমাম হতভম্ব হয়ে বলল, এমন ঠান্ডা পরিবেশে কেউ আইসক্রিম খায়? আমরা আইসক্রিম লাভাররা খাই। তুমি খাও। এখন আইসক্রিম খেলে আমার টনসিল পড়ে যাবে। জুই তাকে আর জোরাজুরি করলো না। সে একটাই বাটার স্কচ ফ্লেভারের আইসক্রিম কিনলো। এবারে ছাতা তুলো ইমান। জুই আইসক্রিম খাচ্ছে। তারা ফিরে আসছে, উল্টো পথ ধরলো। 2 মিনিট হাঁটার পর জুই তার মুখের সামনে আইসক্রিম ধরে বলে, টেক এ বাইট। এর আগে বহুবার জুইয়ের সঙ্গে ফুড শেয়ার করেছে সে, তাই কোনো বাহানা না দিয়ে ইমান জাস্ট একটা বাইট নিল। আইসক্রিম খেয়ে সে জুইকে ফেরত দিল। জুই তার আড়ালে ওই জায়গায় একটা বাইট বসালো, যে জায়গা থেকে ইমান মাত্র বাইট নিল। বৃষ্টির মধ্যে ছাতা মাথায় নিয়ে আইসক্রিম খাওয়ার অভিজ্ঞতা এই প্রথমবার হলো ইমানের। বিষয়টা মজার অনেক। তার কেন যেন মনে হলো এই জায়গায় মীরা থাকলে অনেক বেশি মজা পেত মেয়েটা। না জানি অসুস্থ অবস্থায় ঠিকঠাক কিছু খেতে পারছে কিনা। কি ভাবছো? ইমান থেমে গিয়ে দূরে সুউচ্চ বিল্ডিংয়ের দিকে তাকিয়ে বলে, একজনের কথা ভাবছি, সে অসুস্থ। তার দ্রুত সুস্থতার জন্য দোয়া প্রার্থনা করছি। ইমান পুনরায় উদাস হয়ে পড়ে। জুই ব্যাপারটা খেয়াল করলো। মিস্টার খানের খুব কাছের কেউ অসুস্থ কি? ইমানের বাসার সামনে এসে দুইজনই থামলো। ইমান বাসায় ঢোকার আগে জুইকে বলল, থ্যাংক ইউ জুই, বিশ্বাস করো এখন অনেকটা হালকা লাগছে। কালকে দেখা হবে অফিসে, বাই। জুই ছাতা হাতে তার বাসার দিকে হাঁটা দিল। ইমান একবার তাকে দেখে ভিতরে ঢুকে যায়। বাসায় এসে ফ্রেশ হয়ে সে ফোন হাতে নিয়ে বসলো। অনেক ভাবার পর সে সোনালি আপুকে সরাসরি কল দিল। আপু 3বার রিং হওয়ার পর ফোন ধরে বলল, নিউ ইয়র্কবাসীর আমার কাছে কি? আমি ইমান চুপ করে থাকলো। সকালে তাকে ইগনোর করায় আপু রেগে আছে বোধ হয়। ইমান এসব তোয়াক্কা না করে বলে, মাইগ্রেন হলে কালো জিরার গন্ধে নাকে নিলে রিলিফ পাওয়া যায়। এটা আমাকে বলে লাভ কি? কোনো লাভ নাই তোমার। তাহলে আমাকে কেন বলা হচ্ছে? যার মাইগ্রেনে ব্যথা উঠছে তাকে গিয়ে বলো কালোজিরার গন্ধ নিতে। তুমি বলে দিও, তুই বললে কালোজিরা কাজ করবে না।
ইমান ফোঁস করে শ্বাস ফেলে বলে, এত পেঁচাও কেন? তুই পেঁচাস সব কিছু। কী সমস্যা তোর? মীরা কত আপসেট হয়ে আছে, বেয়াদব একটা। তুই মীরাকে কল দিস না কেন? ইমান 2 মিনিট চুপ থেকে বলে, ঝগড়া হয়েছে? আপুর সঙ্গে কথা বলে ফোন রাখতে বাংলাদেশি নাম্বার থেকে কল আসে একটা। সে মনে মনে খুশি হলো। মীরা কল দিতে পারে, তার উচিত কল দেওয়া। সে এত পথ পাড়ি দিয়ে এলো, শত্রু হলেও অন্তত একটা কল দিয়ে খোঁজ নেওয়া মানবিকতার মধ্যে পড়ে। সে এক বুক আশা নিয়ে ফোন রিসিভ করে, কিন্তু তার আশায় পানি ঢালা হলো যেন। বিল্ডার্স কল করেছে তাকে। উনি আনন্দের সঙ্গে জানালেন, আগামীকাল বাসা ছাড়া নোটিশ দিব ভাইয়া। 3 মাস সময় দেওয়া হবে, এরপর বাসা ভেঙে আগামী 5 মাসের মাথায় কনস্ট্রাকশনের কাজ শুরু করা হবে। রাতে ইমান শুধু গ্রিন টি খেলো এবং শুতে যায়। কাল অফিস যেতে হবে, অনেক কাজ পড়ে আছে, আর সাউন্ড স্লিপ দরকার, কিন্তু ঘুম বাবাজির দেখা নেই। সে বিছানায় গড়াগড়ি করলো, এরপর বিরক্ত হয়ে উঠে বারান্দায় গেল। তখনও ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। আজকে কি তবে আকাশের মন খারাপ? সে এক দৃষ্টিতে আকাশের দিকে তাকালো। শুকতারা দেখা যাচ্ছে, চাঁদ আপন গতিতে মিষ্টি কিরণ বিলিয়ে দিতে ভারী ব্যস্ত। জ্যোতি ছড়াচ্ছে, সে জ্যোতির সঙ্গে টুপটাপ বৃষ্টি কেমন গা ছমছমে ভাব তৈরি করছে। সে ফোন বের করে কাঙ্ক্ষিত নাম্বারে কল দিল। ওই সময় তার বুকে ধিম ধিম শব্দ হতে লাগে। সে কি সম্মুখীন হতে ভয় পাচ্ছে? ওপাশ থেকে ফোন রিসিভ হলো। মীরা বলে ওঠে, হ্যালো। কণ্ঠটা শোনা মাত্র কোথা থেকে যেন এক স্পষ্ট শান্তি তার মনে এসে আছড়ে পড়ল। সে মুখ দিয়ে কোনো শব্দ উচ্চারণ করতে পারল না। মীরাও চুপ রইল। তার গলার স্বর ভেঙে গেছে বোধ হয়। দুইজন প্রায় 6 মিনিট চুপ থেকে সিম কোম্পানির লাভ বাড়ালো। অবশেষে ইমান নীরবতা ধ্বংস করে বলে, কেমন আছো? সুদীর্ঘ 7 সমুদ্র 13 নদীর প্রান্ত হতে মীরা বলে ওঠে, ভালো নেই। ইমানের বুক ছেদ করে উঠল। সে নির্বাক হয়ে পড়ে। মীরা বলে ওঠে, এই কথাগুলো শোনার জন্যই তো এত ব্যাকুলতা, এত শ্রম দিলেন আমার উপর। আপনি সফল হয়েছেন। আমি ভালো নেই, খুশি। এবার সেলিব্রেশন করুন। মীরার খোঁটা মারা কথাগুলো তার মনকে করাত দিয়ে কেটে দুভাগ করে দিল যেন। মীরার বলা কথাগুলো তার ভেতরকার ব্যক্তিকে নাড়িয়ে তুলল। অশান্তি নামক কুচকুচে বিশ্রী পাখিটা আবারও মনের রাজ্যে এসে হানা দিল। সব কিছু আগের মতো বিষাক্ত হতে লাগলো। রাতের হাসনাইনা বেশ রাগী চেহারা নিয়ে জহির সাহেবের কাছে অভিযোগ করে বললেন, তোমার বড় ছেলে খুব বাড়াবাড়ি করে। আমরা রক্ষণশীল সভ্য পরিবার থেকে বিলং করি। আমেরিকায় থাকলেও আমরা মুসলিম কালচার মেনে চলি। সে বাসায় মেয়ে এনে একসঙ্গে রুমে একা সময় কাটায়। এসব বেহায়াপনা আমি সহ্য করব না। জয় সাহেব অবাক হয়ে স্ত্রীর দিকে তাকালো। উনি বলে, ছেলে চরিত্র নষ্ট হওয়ার আগে বিয়ে দিয়ে দাও। জয় সাহেব মনোযোগ দিয়ে শুনলেন। আসলে কি তার ছেলে এমন বেহায়াপনা করে? তার বিশ্বাস হলো না। তবুও ছেলের বিয়ের বয়স হচ্ছে, বিয়ে তো দেওয়া উচিত, চলবে।